এবারে জানাবো বিস্তারিত। আপনাদের সাথে আছি শারমিন চৌধুরী। মেয়র হানিফ ফ্লাইওভারে বাস চাপায় পা হারানো রাসেলকে 10 এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে বলেছে হাইকোর্ট। না হলে গ্রিন লাইনের সব বাস জব্দ করে নিলামে তোলা হবে। এছাড়া 11 এপ্রিলের আগাম টিকিট বিক্রি না করতেও নির্দেশ দেওয়া হয়েছে কোম্পানিটিকে। পেছন থেকে বাসের ধাক্কা, এ নিয়ে কথা কাটাকাটির জেরে প্রাইভেট কার চালক রাসেলের গায়ের উপর দিয়ে বাস তুলে দেয় গ্রিন লাইন পরিবহনের বাস চালক। সেখানেই বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় রাসেলের। এই ঘটনায় আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে রিট আবেদন করলে ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়। রুলের শুনানি করে গত 12 মার্চ রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়। একই আদেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগেও বহাল রাখা হয়। তারপরও ক্ষতিপূরণ না দেওয়ায় হাইকোর্টে অধিকতর শুনানির জন্য আবেদন করেন রিট আবেদনকারী। বৃহস্পতিবার শুনানির সময় আদালতের আদেশ কেন বাস্তবায়ন করা হয়নি জানতে চাওয়ার পাশাপাশি মালিকের অবস্থান জানতে চায় হাইকোর্ট। প্রধান বিচারপতি ওইটাই অবজারভেশন দিয়েছে যে এটা শক্ত হাতে ধরতে হবে, না হলে এটার কোনো সুরাহা হচ্ছে না। পরে দুপুরের শুনানিতে ব্যবস্থাপক আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেন। শুনানিতে 10 এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দিয়ে 9 এপ্রিল এই বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ওনারা বিভিন্ন টেকনিক্যাল কারণে টাকাটা দিতে যাচ্ছে না এবং সেটাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মাননীয় আদালত এটা শুনেছেন এবং আদেশ দিয়েছেন আগামী 9 তারিখে যদি আসার কথা বলেছেন, 10 তারিখে অর্ডার দিবেন এবং 10 তারিখের মধ্যে সমস্ত সিদ্ধান্ত মাননীয় আদালত ফাইনাল সিদ্ধান্ত দেবে। এবং এও বলেছেন বারবারই যে আগামী 11 তারিখে যেন গ্রিন লাইন পরিবহন কোনো টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি না করে। 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিলেই যে আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে তা না, এটা সমস্যা শুরু হচ্ছে আর কি। 50 লাখ টাকা যেটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা এই টাকা দিতে আমরা অস্বীকার করি না। এই টাকা দেওয়ার কোর্ট যেভাবে বলতেছে আমাদেরকে হয়তো দিতে হবে। মালিক আসলে এই বিষয়ে ডিসিশন হয়ে হয়তো আমরা 10 তারিখে এই বিষয়ে আমরা দিব। রাসেল জানান, পা হারানোর পর কর্মহীন হয়ে পড়েছেন তিনি। উচ্চ আদালত আদেশ দিলেও গ্রিন লাইন থেকে একবারের জন্য খবর নেয়নি কেউ। একটা মানুষের তো বিবেকবোধ থাকে, বিবেকবোধ থেকেও জিজ্ঞেস করে, যদি আর্থিকভাবে না সহযোগিতা করতে পারে জিজ্ঞেস করতে পারে আপনার শারীরিক অবস্থা এখন কেমন। এত বড় একটা দুর্ঘটনা থেকে আমার তো বাঁচার কথা ছিল না, কোনো ধরনের কোনো সহায়তা বা কোনো যোগাযোগ করেনি তারা এখন পর্যন্ত। গ্রিন লাইন পরিবহনের দায়ী চালক কয়েকদিন আগে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে যানবাহন চালকদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নিরাপদ সড়কের কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের সাথে বৈঠকে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিআরটি এর চেয়ারম্যান দাবি করেন, বিআরটিএতে দালালের সাথে তাদের কর্মকর্তাদের কোনো যোগসাজশ নেই। আর ট্রাফিক পুলিশ বলছে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে কিছুটা উগ্রভাব রয়েছে। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সিটি কর্পোরেশন ছাড়াও বিআরটিএ, ট্রাফিক পুলিশ, দুর্ঘটনা বিশেষজ্ঞ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ নেন। নানা মত দেন শিক্ষার্থীরা। যে স্বচ্ছ, দুর্নীতি ও দালালমুক্ত বিআরটিএর নিশ্চয়তা প্রদান করার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয় কি পরিকল্পনা ইন ফিউচারে গ্রহণ করবেন। বিআরটিএর চেয়ারম্যান দাবি করেন, দালালদের সাথে তাদের কর্মকর্তাদের কোনো যোগসাজশ নেই। বিআরটিএতে দালাল আমরা প্রতিনিয়তই আমরা দালালের দোষ এবং জরিমানা দিচ্ছি। আমাদের ম্যাজিস্ট্রেট একদম সার্বক্ষণিকভাবে বিআরটিএর কার্যালয়ের পোস্টিং দেওয়া আছে। অভিযোগকারী আমরা দিলে আমরা তাদের বিরুদ্ধে আমাদের কর্মকর্তার কোনো কর্মচারী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ট্রাফিক বিভাগ বলছে, মালিক সমিতি ও শ্রমিকদের মধ্যে উগ্রভাব রয়েছে। মালিক সমিতি বা শ্রমিকদের মধ্যে কিছুটা ডেসপারেট ভাব তো আছে। আমাদের অনুরোধ থাকবে এই ডেসপারেট ভাব থেকে, এই অতিলোভের মানসিকতা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তোমাদের যে অভিযোগগুলো এসেছে আমরা অবশ্যই এগুলো আমরা অনুধাবন করি, আমরা এটা ফিল করি, ওন করি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানান, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নিরাপদ সড়কের কাজ চলছে। যে ডোপ টেস্ট করে আমাদের ড্রাইভাররা যেন মাঠে যেন নামে, এটাও কিন্তু থাকবে তার সাথে কিন্তু ডোপ টেস্ট ইজ আ মাস্ট। ছাত্ররা আজকে যে আমাদেরকে অনেক জিনিস আঙ্গুলে দেখিয়ে দিয়েছে, আমরা কিন্তু তার সাথে কোনো দ্বিমত পোষণ করছি না। আমরাও তাদের সাথে একমত। আমরা শুধু বলবো একটি সময়ের ব্যাপার, কোনটা এখনই করা যাবে প্রথম ধাপে, কোনটা দ্বিতীয় ধাপে এবং কোনটা তৃতীয় ধাপে।
মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মিয়ানমারের সাথে সংঘাতে নয়, শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, বাংলাদেশ শান্তি চায়, তবে কেউ আক্রমণ করলে তার জবাব দেওয়া হবে। বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরে নিজ দায়িত্বে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে এই মন্ত্রণালয় এ সময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কর্মকর্তাদের দায়িত্ব পালনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের প্রতিরক্ষা সরঞ্জাম বাড়ানোরও নির্দেশ দেন তিনি। যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসে, আধুনিকতা আসে, নতুনত্ব আসে। সেভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সেই ধরনের সরঞ্জামাদি সংগ্রহ করা এবং তাদেরকে ট্রেনিং দেওয়া এবং উপযুক্ত করে গড়ে তোলা। শেখ হাসিনা বলেন, কারোর সাথে সংঘাত নয়, সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করতে চাই না এবং আমরা সবার সাথে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই। কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে পারি। সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে। এ সময় শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে এটাও বিশ্বে একটা তাদের কাছে একটা বিস্ময় যে এত মানুষকে আমরা কিভাবে আশ্রয় দিলাম, রক্ষা করলাম। আমরা মানবতার কারণেই এটা করেছি। আমরা তাদের সাথে কখনো কোনো সংঘাতে যাব না, বরং তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের তারা যেন ফিরিয়ে নিয়ে যায় সেই প্রচেষ্টাই আমাদের অব্যাহত থাকতে হবে। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশ হয়েছে তার মর্যাদা ধরে রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতির দায়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের ভাড়া বাড়িটি রয়েছে অযত্নে। বকেয়া পড়েছে 5 মাসের ভাড়া, পরিশোধ করা হচ্ছে না বিদ্যুৎ ও গ্যাস বিলও। কারাগারে যাবার পর থেকেই দলের দায়িত্বশীল কোনো নেতা বা তার পরিবারের সদস্যরাও খোঁজ রাখছেন না ফিরোজা নামের বাড়িটির। আইনি লড়াইয়ে হেরে গিয়ে 2010 সালে সেনানিবাসের বাড়ি ছাড়েন তখনকার সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার জন্য বরাদ্দ রাখা মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাড়ি বা গুলশানে নিজের বাড়িতে না উঠে তার পাশে ভাড়া বাড়ি ফিরোজাতে 3 বছরের জন্য ওঠেন খালেদা জিয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী খালেদা জিয়ার ভাড়া বাড়ি ফিরোজার মালিক তানভীর ইসলাম, যিনি বিএনপির এক নেতার সন্তান। গুলশান 2-এর 79 নম্বর সড়কের 1 নম্বর বাড়িটি ফিরোজা। জানা যায় 2010 সালে মাসিক 10 লাখ টাকায় ফিরোজা ভাড়ায় ব্যবহার করছিল ইন্টারন্যাশনাল ক্লাব। পরে 2011 সালে 3 বছরের জন্য বাড়িটি ভাড়া নেন বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, যার মাসিক ভাড়া ঠিক হয় 3 লাখ টাকা। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা পেয়ে কারাগারে যাবার পর থেকেই খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সিএসএফ এর সদস্য ছাড়া এখানে আসেন না দলের কোনো নেতা। মাঝে মধ্যে নেতাকর্মীরা আমাদের খোঁজ খবর নেয়, কিন্তু আগের মতো তো আর নেতাকর্মীরা এখানে আসেন না। ভাড়া বাড়ি হিসেবে প্রথম দফায় 3 বছরের মেয়াদ শেষ হয়েছিল 2013 সালে। এরপর কয়েক দফায় নবায়ন করা হয়েছিল তার চুক্তি, যেটি শেষ হয়েছে 5 মাস আগে। নেত্রী যাওয়ার পর, জেলে যাওয়ার পর থেকে প্লাস আমাদের নেতা কর্মীরা তো একেবারে উচ্চ পর্যায়ে থেকে নিম্ন পর্যায়ে পর্যন্ত সবাই মামলা হামলায় বিপর্যস্ত। সুতরাং এ ব্যাপারে কিছুটা অসুবিধা হতে পারে, বাট আমার সঠিকভাবে জানা নেই এ সম্পর্কে, সেজন্য কোনো মন্তব্য করতে চাই না। বাড়ি ভাড়া বকেয়া নিয়ে কথা বলার জন্য বাড়িটির মালিক তানভীর ইসলামকে পাওয়া যায়নি, তিনি দেশের বাইরে আছেন। তবে নতুন করে বাড়ি ভাড়ার মেয়াদ না বাড়ানোয় খালেদা জিয়ার আসবাব সহ যাবতীয় জিনিস কি ওই বাড়িতেই থাকবে নাকি তার নিজের বাড়িতে নেওয়া হবে তা কেউ বলতে পারছেন না। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AK মাহবুবুল হক। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। উনি বলেছেন যে ওনার ভালো ঘুম হয়েছে এবং ওনার
উনি ওনার খাওয়ার রুচিটা ইমপ্রুভ করেছে। উনি আসার সময় যে অবস্থা ছিলেন ওটার ডিটোরিয়েট করেনি, ইমপ্রুভ করেছে, বেটার ইমপ্রুভ করেছে। ওনার ডায়াবেটিস ইমপ্রুভিং, ওনার প্রেশার তো কন্ট্রোলে আছে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও তার চিকিৎসার নানা দিক জানাতে গুলশান কার্যালয়ে কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। পরে বৈঠকের বিষয়বস্তু গণমাধ্যমে তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্ট এবং তিনি এখন ইয়েতে আছেন, পিজি হসপিটালে আছেন, তার শারীরিক কন্ডিশন এবং তার যে চেক আপের রিপোর্টগুলি আমরা পাইছি এবং এই রিপোর্টটা আমরা পাইছি হাইকোর্টের নির্দেশে। তার আগে সরকার এটা গায়ে মাখে নাই। এটা টোটাল যে বাস্তব চিত্রটাই তাদেরকে জানানো হবে। অব্যাহতি দেওয়ার 14 দিনের মাথায় জিএম কাদেরকে কো চেয়ারম্যান পদে পুনর্বহাল করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই। গেল 22 মার্চ দলীয় দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে জিএম কাদেরকে কো চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদ জানিয়েছিলেন, ব্যর্থতার পাশাপাশি দলের মাঝে বিভেদ তৈরি করেছিলেন তার ভাই, এতে ঝিমিয়ে পড়ে দলীয় কার্যক্রম। এছাড়া জিএম কাদেরের নেতৃত্বকে মেনে নিতে অপারগতা জানান দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই। এরপর থেকে সাবেক এই মন্ত্রীকে দলীয় পদে ফিরিয়ে আনতে বিক্ষোভ শুরু করেন জাতীয় পার্টির বিভিন্ন অঞ্চলের নেতারা, হুমকি দেন গণপদত্যাগের। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার এরশাদের সঙ্গে বৈঠক করেন রংপুর অঞ্চলের নেতারা। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় জিএম কাদেরকে কো চেয়ারম্যান পদে পুনর্বহালের। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয় মোকাব্বির খানকে নিজের চেম্বার থেকে বের করে দিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। গণফোরামের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বৃহস্পতিবার বেলা 3:15টার দিকে ডক্টর কামাল হোসেনের মতিঝিল অফিসে যান মোকাব্বির খান। জোট ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেয় তাকে সেখান থেকে বের করে দেন ডক্টর কামাল। একই সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের সাধারণ সম্পাদককে নির্দেশ দেন তিনি। তবে এই ঘটনাকে অস্বীকার করেছেন মোকাব্বির খান। আজকে কামাল স্যারের অফিসে দেখা করতে গেছিল চেম্বারে 3:30 যাওয়ার পরে কামাল স্যারের সাথে দেখা করে কথা বলতে চাইলো। কামাল স্যার বলল যে কি কথা বলবেন, আপনি তো দলের বিরুদ্ধে পজিশন নিয়েছেন, আমাকে ভিত্তি করতেছেন, আমার বিরুদ্ধে কথা বলতেছেন, ফার্দার আপনাকে যাতে আমার অফিসে না দেখি, এই মুহূর্তে বেরিয়ে যান। সবাইকে ডেকে বলেছে এই লোক যাতে আমাদের এখানে না ঢুকতে পারে, আমার বাসায় ঢুকতে না পারে, একে ঘাট ধাক্কা দিয়ে এই মুহূর্তে বের করে। না, এইগুলো যাহা মিথ্যা। এক কথায় বললাম, যেটা যে বা যারা বলেছে এটা যাহা মিথ্যা, এই এক কথায় শেষ। বহুতল ভবনের নকশা যাচাই ছাড়াও ভবনের নকশার বাইরে তৈরি করা অংশ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উত্তরার 3 নম্বর সেক্টরে চালানো অভিযানে 40 লাখ টাকা জরিমানা সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রাজধানীর উত্তরায় 3 নম্বর সেক্টরের 2 নম্বর রোডে একটি বহুতল ভবনের নকশা অনুযায়ী পার্কিং না পেয়ে 15 লাখ টাকা জরিমানা করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। আবাসিক ভবনকে বাণিজ্যিকভাবে ব্যবহারের দায়ে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও ভবন মালিককে 25 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। তাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং, রাজুক যে অনুমোদন দিয়েছেন রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসাবে, কিন্তু ওনারা এটা ভায়োলেট করে ওনারা বিল্ডিংটাকে কমার্শিয়াল ইউজ করছে। আমরা একটা বিল্ডিং দেখেছি, এটাতে আমরা 15 লাখ টাকা জরিমানা করেছি। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে অতিরিক্ত সময় দাবি করে অবৈধ দখলদাররা। আমরা তাদের অনুরোধ করলাম যে আমাদের 2 ঘন্টা টাইম দেন, আমাদের লোকজন দিয়ে আমরা সরাই ফেলাচ্ছি, কিন্তু তারা সরাইলো না। যেসব ভবন নকশা মেনে তৈরি কিনা সন্দেহ আছে সেগুলো যাচাই করতে রবিবার আবার সেখানে অভিযান চালাবে রাজুক। সেক্রেটারি সিপি এবং পাশে যে রেস্টুরেন্টটা তাদের 2-4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারপরে আপনার খাজানা রেস্টুরেন্ট তাদের 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। উচ্ছেদ অভিযানে উৎসুক জনতার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর স্বল্প সংখ্যক সদস্য নিয়ে হিমশিম খেতে হয় ভ্রাম্যমাণ আদালতকে। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। 4 দিনে 500-র বেশি বহুতল ভবন পরিদর্শন করেছে রাজুক, আর বেশিরভাগ ভবনেই ধরা পড়েছে অনিয়ম। নকশার ব্যত্যয়, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহার এবং নাজুক অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ নানা অনিয়মের চিত্র উঠে আসছে মাঠ পর্যায়ে থাকা রাজুকের 24টি টিমের পর্যবেক্ষণে।
রাজউক থেকে 15 তলার অনুমোদন নেয় আজাদ সেন্টার। নকশার তোয়াক্কা না করেই পুরানা পল্টনের এই ভবনটি নির্মাণ করা হয় 21 তলা পর্যন্ত। বহুতল ভবনটির ছাদে ওঠার সিঁড়িও ঝুঁকিপূর্ণ। আমরা ওনাদের যে দাখিলকৃত নকশাতে আমরা 15 তলা দেখলাম। আপনারা পেয়েছেন কয় তলা এখন? এখন আমরা 21 তলার আংশিক ছাদের উপর দাঁড়াচ্ছি আমরা। সচিবালয়ের সামনে তোপখানা রোডেই মেহেরবা প্লাজা। 15 তলার অনুমোদন নিয়ে করা হয় 16 তলা। দুর্ঘটনা ঘটলে ছাদে গিয়েও যেন নিস্তার নেই। ছাদ দখল করে অফিস করা হয়েছে। একই এলাকার 19 তলায় বেঙ্গল সেন্টার। সেই ভবনে জরুরি বহির্গমনের রাস্তা থাকলেও তা ছিল তালা দেয়া। 4 দিনে 5 শতাধিক ভবন পরিদর্শন করে রাজউক। এতে উঠে আসে বহুতল ভবনগুলোর বেশিরভাগই অগ্নিকাণ্ডের ঝুঁকিতে। সরু সিঁড়ি, অগ্নি নির্বাপক যন্ত্রপাতির অভাব এবং জরুরি সিঁড়ি রাখা হয়নি এসব বহুতল ভবনে। অনুমোদন হয়তো দেওয়া আছে যে 16 তলা পর্যন্ত, তার উপরে কেউ 1 তলা বা 2 তলা নির্মাণ করেছে বা কেউ কেউ আরও বেশিও নির্মাণ করেছে। আবার যে সামনে এবং পিছনে যে জায়গাটুকু ছেড়ে দেওয়ার কথা সে জায়গা ছাড়া নেই। ভিতরের দিকে যেখানে ফায়ারের এসকেপ সিঁড়িটা থাকার কথা সেখানে অনেক ভবনেই সিঁড়িটা নির্মাণ করা হয়নি। রাজউক কর্মকর্তারা বলছেন বহুতল ভবনগুলোর তথ্য সংগ্রহের পরেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। কুমিল্লায় নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন 9টি ভবনের কাজ বন্ধ করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিটি কর্পোরেশন। দুপুরে নগরীর ঠাকুরপাড়া, নজরুল এভিনিউ ও দক্ষিণ চরথা এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন 9টি ভবন সিলগালা করে সিটি কর্পোরেশন। এ সময় অভিযুক্ত ভবন মালিকদের আগামী রবিবারের মধ্যে সিটি কর্পোরেশনে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়। নগরীর 90% ভবন নকশা বহির্ভূত। এদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানান কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু। গণধর্ষণের শিকার এক নারীর মামলা গ্রহণ না করে উল্টো তাকে পতিতা সাজিয়ে মামলা দেওয়ার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা হলেন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী মিয়া, এসআই লাইজু ও এএসআই আসম মাহমুদুল হাসান। দুপুরে মামলার বাদী নির্যাতিতা নারীর জবানবন্দি গ্রহণ শেষে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক জয়শ্রী সমাদ্দার। মামলার অভিযোগে বলা হয়েছে, গেল 12ই মার্চ চাকরি দেওয়ার কথা বলে স্বামী পরিত্যক্ত 2 সন্তানের মাকে যাত্রাবাড়ির একটি ফ্ল্যাটে আটকে রেখে গণধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন 2 নারী সহ 8 জন। পরে এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা করতে গেলে নির্যাতিত নারীর কাছে 1 লাখ টাকা ঘুষ দাবি করেন পুলিশ সদস্যরা। ঘুষ না দেওয়ায় অভিযোগকারী নারীকে পতিতা সাজিয়ে মামলা দেওয়া হয়। চলতি অর্থ বছরে সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী 5টি দেশের মধ্যে থাকবে বাংলাদেশ, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আর প্রবৃদ্ধি 7.3% হওয়ার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। তবে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি টেকসই করতে আর্থিক খাত, মুদ্রা বিনিময় হার এবং রাজস্ব ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। 2018-19 অর্থ বছরের প্রথম 6 মাসে বিদেশি বিনিয়োগ আসে $82 কোটি। আর চলতি অর্থ বছরের একই সময় এসেছে $91 কোটি মার্কিন ডলার, বেড়েছে মাত্র 9 কোটি, যা জিডিপির 1%-এরও কম। গত বছরের জুলাই থেকে নভেম্বরে মোট আমদানির 32% ছিল মেশিনারি, যা 2009-এ ছিল অর্ধেকেরও বেশি। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আউটলুকে উঠে আসে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির সবগুলো সূচকে উন্নয়নের বিপরীতে বিনিয়োগেই সবচেয়ে বড় অসন্তুষ্টি, অথচ 8% প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বেশি জরুরি বিনিয়োগ। প্রতি মাসে 1% করে শিল্প খাতে প্রবৃদ্ধি বেড়েছে। ক্যাপিটাল মেশিনারির আমদানির ক্ষেত্রে আপনার এলসি ওপেনিং, এলসি সেটেলমেন্ট 2 ক্ষেত্রে ডিক্লাইন লক্ষ্য করা গেছে। সেই কারণে আমাদের কনক্লুশন যেটা, যে শক্তিশালী প্রবৃদ্ধি, ম্যানুফ্যাকচারিং ভিত্তিক প্রবৃদ্ধি হওয়া হচ্ছে, কিন্তু সেই সাথে সাথে ব্যক্তি খাতে যথেষ্ট বিনিয়োগ এখনো হচ্ছে না।
অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়, খেলাপি ঋণ 3% বাড়লে মূলধন ঘাটতিতে পড়বে 6টি ব্যাংক, আর খেলাপি ঋণ 15% বাড়লে বিপদে পড়বে 35টি ব্যাংক। তাই আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক। আগামী স্বল্প এবং মধ্যমেয়াদে বাংলাদেশ অন্তত 7% বেশি প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে বলে আমরা মনে করছি। প্রবৃদ্ধিকে টেকসই করতে হলে সংস্কার ধারাবাহিকতা প্রয়োজন। অগ্রাধিকার খাতগুলি হলো আর্থিক এবং রাজস্ব, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন। ধারাবাহিক সংস্কার হলে 2021 সাল নাগাদ উচ্চ মধ্যম আয় এবং 2041 সালে উন্নত দেশ হবার যাত্রা মসৃণ হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। মজুরি কমিশন গঠন ও বকেয়া মজুরি পরিশোধ সহ 9 দফা দাবিতে ধর্মঘট ও অবরোধ কর্মসূচি পালন করেছে পাটকল শ্রমিকরা। নরসিংদীতে শ্রমিকদের পাথরের আঘাতে ঢাকা চট্টগ্রাম রুটের কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের 20 যাত্রী আহত হয়েছে। এদিকে জুট কর্পোরেশনের চেয়ারম্যানের সাথে শনিবার বৈঠক করবে শ্রমিক নেতারা। সমঝোতা না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেবে তারা। সকাল 8টা থেকে খুলনার নতুন রাস্তার মোড় ও খুলনা যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে 6 পাটকলের শ্রমিকরা। এতে খুলনার সঙ্গে সারা দেশের সড়ক ও রেল যোগাযোগ 4 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়। নরসিংদীতে টায়ার জ্বালিয়ে রেলপথ অবরোধ করে পাটকল শ্রমিকরা। এই সময় ভাঙচুর করা হয় ট্রেনে। শ্রমিকদের পাথরের আঘাতে ঢাকা চট্টগ্রাম রুটের কর্ণফুলী এক্সপ্রেসের 20 যাত্রী আহত হন। চট্টগ্রামের মুরাদপুর অক্সিজেন সড়ক সহ বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে 9টি পাটকলের শ্রমিকরা। এতে ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। রাজশাহী ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় জড়ো হয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে রাজশাহী জুট মিল শ্রমিকরা। ইন্টারনেটের উচ্চ মূল্যের কারণে প্রতি মাসে কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে গ্রাহকদের। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, অবকাঠামো অসুবিধা আর অতিরিক্ত ভ্যাট আরোপের কারণেই ইন্টারনেটের দাম কমছে না। গ্রাহক অসন্তুষ্টি আর ব্যবসায়ীদের ক্রমাগত দাবির মুখে আসন্ন বাজেটে ইন্টারনেটে ভ্যাট হার কমানোর কথা ভাবছে রাজস্ব বোর্ড। যাতায়াতের জন্য গাড়ি বা মোটরবাইক খোঁজা কিংবা অনলাইনে খাবারের আদেশ দেওয়ার পাশাপাশি দাপ্তরিক সব গুরুত্বপূর্ণ কাজ এখন সারা হচ্ছে মুঠোফোনের ইন্টারনেট ব্যবহার করে। আমরা তো সারাদিন রাইড শেয়ার করি, দেখা যায় পার ডে আমাদের 50 টাকার মতো নেট ইউজ করতে হয়। একটা মানুষ জায়গায় যদি ডাটা ইউজ করে মাসে 500 থেকে 600 টাকা চলে যায় শুধু ডাটাতেই। আশা করি যে আগামী বাজেটে এই ধরনের যেন আমাদের ইন্টারনেটের প্যাকেজগুলি আরও কমের মধ্যে আমাদের গ্রাহকের কাছে পৌঁছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিটিআরসির তথ্য মতে দেশে এখন মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 8 কোটি 60 লাখ। আইএসপি সহ মোট ব্যবহারকারী 9 কোটি 20 লাখ। এক জরিপ বলছে 1 জিবি মোবাইল ডেটা কিনতে বাংলাদেশের গ্রাহকরা খরচ করেন গড়ে প্রায় 83 টাকা, যেখানে প্রতিবেশী ভারতে খরচ হয় গড়ে 18 রুপি করে। অপারেটররা বলছেন নিয়ন্ত্রণমূলক অসুবিধা এবং বাড়তি ভ্যাটের কারণে খরচ বেড়ে যাচ্ছে। আমাদের ট্রান্সমিশন কস্ট, ফাইবার, তারপর আমাদের সুইচিং কস্ট, তারপর আমাদের সেলিং কস্ট, ওইটা মিলে কিন্তু অনেক বেশি। 5% আমাদের কিন্তু এখন ট্যাক্স দিতে হচ্ছে। আগে যেটা ছিল 15% আমরা ট্যাক্স দিয়ে রিবেট পেতাম, এখনও রিবেট পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের কস্ট আরও বেড়ে গেছে। আমাদের কাস্টমারের ডেটা কোথাও মনে করেন আমি ক্লাউডে রাখতে পারি না, সেই জন্য আমাদের কস্টও এখানে বেড়ে যায়। ইন্টারনেট প্যাকেজের এই দামের মধ্যেও তুলনামূলক কম দামে সেবা দিচ্ছে ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। তবে এক্ষেত্রেও সুযোগ আছে দাম কমানোর। বর্তমান সরকারের পলিসি অনুযায়ী আমি কোনো ইনফ্রাস্ট্রাকচার করতে পারছি না। শহর থেকে গ্রামে যখন ব্যান্ডউইথটা নিয়ে যাচ্ছে আমাকে ক্যারিয়ার কস্ট দিতে হচ্ছে। সরকার কিন্তু ইউনিয়ন পর্যন্ত ফাইবার নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই ফাইবারটা ক্যাপাসিটি পাচ্ছি না। এটা যদি প্রাইভেট সেক্টরে ছেড়ে দেয়, ইন্টারনেট ব্যবসায়ীরা কিন্তু গ্রামে গঞ্জে ইন্টারনেটটা ইজিলি পৌঁছে দিতে পারে। ফাইবার অপটিক্সের উপর, নেটওয়ার্কিং ডিভাইসের উপর এখনও কিন্তু হিউজ পরিমাণে ট্যাক্স ভ্যাট কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে। ইটস অলমোস্ট 50%। ইন্টারনেটের ভ্যাট হার কমানোর জন্য ব্যবসায়ীরা কয়েকবার আবেদন করেছেন রাজস্ব বোর্ডে। রাজস্ব বোর্ডের সূত্র বলছে আগামী অর্থবছরে আগের মতো ভ্যাটে রিবেট পদ্ধতি ফিরে আসতে পারে। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাডকোর নতুন সভাপতি হয়েছেন অঞ্জন চৌধুরী। সকালে
রাজধানীর গুলশানে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বিদেশি বিজ্ঞাপন বন্ধে সরকারকে আরও কঠোর হবার আহ্বান জানান তারা। রাজধানীর গুলশানে অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। বৈঠকের কার্যসূচির অন্যতম ছিল প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় সালমান এফ রহমানের অ্যাটকোর সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোয় নতুন সভাপতি ঠিক করা। আমার থেকে আরো ভালোভাবে কিন্তু ইনশাআল্লাহ উনি কিন্তু পুরো কমিটির সহযোগিতা নিয়ে, আমাদের অফিস বেয়ারের সহযোগিতা নিয়ে উনি কিন্তু এই নতুন দায়িত্ব পালন করবেন এবং অ্যাটকোর যা যা সমস্যাগুলি আছে সেটা উনি ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন। নতুন সভাপতি হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। ক্লিন ফিটের বিষয়টা ইতিমধ্যেই এটা সরকার ব্যবস্থা নিয়েছে এবং এখন বিষয়টা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। তো তার জন্য আমাদের যত রকম সহযোগিতা করা দরকার সরকারকে বা তথ্য মন্ত্রণালয়কে আমরা দিব। পরে সেখানে উপস্থিত হয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও টেলিভিশন ক্যামেরা অ্যাসোসিয়েশনের নেতারা একটি চ্যানেলের বার্তা বিভাগ বন্ধ করে দেয়া সহ বিভিন্ন চ্যানেলে বেতন ভাতা নিয়ে সমস্যার কথা অ্যাটকোর নেতাদের কাছে তুলে ধরেন। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা। ধানমন্ডির অলিয়স ফ্রসেজে কাল শুরু হবে ফারজানা ইসলাম মিল্কির একক প্রদর্শনী। সন্ধ্যায় এর উদ্বোধন করবেন সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। রঙের বিচিত্র বাহারের সঙ্গে বিষয়ের বৈভবে রাঙানো হয়েছে চিত্রপট, সেই সঙ্গে ক্যানভাসে ধরা দিয়েছে ভাবনার খোরাক যোগানো নানা মোটিভ। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে মাটি, পাথর, অ্যালুমিনিয়ামের তৈরি শিল্পকর্ম। পরীক্ষা নিরীক্ষার মিশেলে ফারজানা ইসলাম মিল্কির কাজের মধ্যে দেখা মেলে রঙের বিচিত্র ব্যবহার। প্রদর্শনী চলবে 15 এপ্রিল পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এখানে মোট 29টি কাজ আছে। আর এবারের প্রদর্শনীতে আমার বেশিরভাগ কাজই মেটালে, কিছু কাজ মিক্স মিডিয়া আছে আর হোয়াইট সিমেন্ট। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর রাজকাহন নবনীতা চৌধুরীর সাথে দেখার আমন্ত্রণ রইল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।